এটার গায়ে মশলা দেওয়ার জন্য মশলা নিতে যায়, তারপর ঘুরে দেখে যে মুরগিটা সেখানে নেই এবং কিবা হয়তো মনে করছিল যে এটা হয়তো তার ভাই খেয়ে নিয়েছে এবং কিবা এখানে প্রচন্ড রেগে যায়। তখনই তার ভাইকে দেখানো হয়, তার ভাইও একজন ছিল র্যাকুন ডগ ডেমন, তার নাম ছিল লু সাংস্কিয়া। তখনই কিবা তার ঘুমোনো ভাইয়ের উপরে গালে গিয়ে প্রচন্ড জোরে একটা চড় মারে এবং সাংস্কিয়া তো বলতে থাকে কে ছিল ওটা, কে? তখনই কিবা বলে ভান করছো, এখানে আমার সাথে ভান করছো। তখনই সাংস্কিয়া বলে আমি কিছুই করছি না, কি হয়েছে, তুমি আমাকে মারলে কেন? তখনই কিবা সাংস্কিয়ার গলা চেপে ধরে বলে আগে তুমি আমার মাংস ফিরিয়ে দাও। তখনই সাংস্কিয়া বলে কার মাংস, কিসের মাংস, আমি কোথা থেকে মাংস দেব? কিবা তখন আবারও বলে আমার মাংস আমাকে ফিরিয়ে দাও। আসলে কিবা হয়তো মনে করছিল যে মুরগিটা হয়তো তার ভাই খেয়ে নিয়েছে, কিন্তু এখানে সাংস্কিয়া তো কিছু। সাংস্কিয়া তার ভাইকে বলে ভাই এই লোকটা মনে হয় বেশি ধনী, কিবা চলো তাকে মেরে ফেলি। তখনই ওই ছেলেটি বলে ওঠে তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? এবং আমাদের তখনই এই ছেলেটিকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই যে এই ছেলেটি আর কেউই না বরং হুয়ানের ছেলে রুমু ছিল। তখনই কিবা একটু দম খেয়ে তোতলাতে তোতলাতে বলে আমরা তো আপনাকে বিরক্ত করিনি, করেছি কি? তাহলে তুমি কেন আমাদের কাছে এসেছো? তার থেকেও বড় কথা তুমি আমাদের কাছে কি চাও? তখনই রুমু তার বুক পকেট থেকে একটা চিরকুট বার করে এবং বলে আমি চাই তোমরা আমার জন্য কিছু করো, আমাকে এই ব্যক্তিকে খুঁজে পেতে এবং অনুসরণ করতে সাহায্য করো আর তার হদিস আমাকে রিপোর্ট করো, আমাকে কোথায় পাওয়া যাবে তার নোটে পরিষ্কারভাবে লেখা আছে। তখনই কিবা বলে এই কাজটা সহজ নয়, এতে খাওয়া এবং থাকার ব্যবস্থা জড়িত আছে। তখনই সাংস্কিয়া বলে এই কাজের অনেক টাকা খরচ হবে, এটা কোনো সহজ কাজ নয়। এবং তখনই রুমু বলে যথেষ্ট হয়েছে, ধূর্তামি করো না, তোমরা কত টাকা চাও? তখনই কিবা বলে 500 তাইল। হ্যাঁ 500 তাইলই চাই। এবং রুমু তখনই বলে 500 তাইল? 500 তাইলের কথা তো ভুলে যাও, আমার কাছে 5 তাইলও নেই। তখনই কিবা বলে তুমি কি আমাদের সাথে মজা করছো নাকি? তখনই রুমু কিবাকে এবং সাংস্কিয়াকে ভয় দেখিয়ে বলে তোমরা যখন র্যাকুন ডগ ডেমনরা সঙ্গীর খোঁজ করো তখন মানুষ হওয়ার পর তোমাদের ছোট্ট বেনিটির উপর নির্ভর করতে হয়, তাই না? একটি বেনি গজাতে অনেক সময় লাগে, আর এটি ছাড়া তোমরা মানুষদের কাছে একজন নপুংসকের মতো, তাই তো আমি ঠিক বলেছি? এবং এই কথা শুনে কিবা তো প্রচন্ড রেগে যায় এবং তখনই রুমুর ওপর আক্রমণ করতে আসে আর বলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু রুমুতে এখানে কিবার বেনিটি তরোয়ালে করে খ্যাচ করে কেটে দেয় এবং এটা থেকে তো কিবা বলতে থাকে আমার বেনি। তখনই রুমু বলে আমি তোমার বেনিটি সাবধানে নিজের কাছে রাখবো, কাজ শেষ হওয়ার পর আমার কাছে এসো, আমি অবশ্যই তোমাকে এটি পুনরায় নিখুঁতভাবে লাগিয়ে দিতে সাহায্য করব। এবং কিবা তো প্রচন্ড রেগে যায় আর বলে তুমি একটা নির্লজ্জ শয়তান ছেলে, বেরাও এখান থেকে। আসলে রুমু তাদের একজনকে খুঁজে বের করার এবং তার উপর নজর রাখার দায়িত্ব দিতে চান। যখন কিবা এবং সাংস্কিয়া এই কাজের বিনিময়ে 500 তাইল মুদ্রা দাবি করে তখন রুমু তাদের টাকা দিতে অস্বীকার করেন, পরিবর্তে রুমু কিবাকে ব্ল্যাকমেল করেন। তিনি কিবার বেনি কেটে নিজের কাছে আটকে রাখেন। এই বেনি ডেমনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ছাড়া তারা মানুষদের সমাজে টিকে থাকতে পারবে না। নিরুপায় হয়ে কিবা এবং সাংস্কিয়া রুমুর কাজ করতে রাজি হয় এবং এখানেই সিন কাট হয়। এদিকে তং এবং ফুগুইকে একসাথে একটি লেকের ধারে দেখানো হয়। এখানে তং ফুগুইকে বলছিল ইয়াং মাস্টার ফুগুই আমি আগে কখনো এত বড় লেক দেখিনি, আগামী বছর বসন্ত এলে এই জায়গাটা নিশ্চয় আরো সুন্দর হয়ে উঠবে, এখন চলো আমরা এটা একসাথে ঘুরে দেখে আসি, ঠিক আছে? কিন্তু ফুগুই এখানে কিছুই বলে না, সে চুপচাপ লেকের ধারেই বসেছিল। কিন্তু ফুগুই তো এখানে কিছুই বুঝতে পারছিল না, সে শুধু অনুভব করছিল। এবং এটা যখন তং বুঝতে পারে তখন তং মনে মনে বলে ইয়াং মাস্টার ফুগুই চিন্তা করো না, আমি জানি কিভাবে ব্রোকেট বুনতে হয়, তখন আমি এই পুরো দৃশ্যটি একটি ব্রোকেটে বুনে ফেলবো, যখন তোমার চোখ সেরে যাবে আমি তোমাকে সব দেখাবো। এবং এখানেই সিন কাট হয়। পরের দৃশ্যে ব্লু স্কাই কনভেনশনের দিনে পিচ গার্ডেনে লি পরিবার ইকুয়ালেন্স দেখানো হয়। সেখানে ফুগুই এবং তং চলে এসেছিল এবং তখনই সৈনিকটি বলে ইয়াং মাস্টার ফুগুই আমরা লি বাসভবনে পৌঁছে গেছি। এবং তং তো তখন বলে ইয়াং মাস্টার ফুগুই আমরা পৌঁছে গেছি, চলুন যাওয়া যাক। এবং তখনই ফুগুই বলে দাঁড়াও। তখনই সাথে সাথে ফুগুই একটি তংয়ের জন্য কবচ বানায় আর বলে এটি একটি আভা গোপনকারী তিলস্ক বা কবচ, এটি সাময়িকভাবে তোমার পৌষাচিক আভা লুকিয়ে রাখতে পারে, লি বাসভবনে তোমাকে সব সময় সতর্ক থাকতে হবে। এবং তখনই তং বলে হ্যাঁ
ইয়াং মাস্টার ফুগুই, আমি কবচটি সবসময় আমার কাছেই রাখবো। তখনই ফুগুই বলে, আমি তাদের আগেই বলে দিয়েছি যে তুমি মিস্টার ফেয়ের ঠিক করে দেওয়া একজন পরিচারিকা। লি বাসভবনে ঢোকার পর তুমি গেস্ট রুমে থাকবে, চেষ্টা করবে যত কম মানুষের সাথে মেলামেশা এবং দেখা করতে। আসলে তং একজন ডেমন বা দানবীয় সত্তা, তাই ফুগুই তাকে একটি বিশেষ কবচ দেন যাতে তার ভেতরের পৌষাচিক শক্তি বা আভা কেউ টের না পায়। এবং ফুগুই সবাইকে জানায় যে তং তার একজন পরিচারিকা যাকে মিস্টার ফেই পাঠিয়েছেন। ফুগুই তংকে নির্দেশ দেন যে সে গেস্ট রুমে থাকে এবং যতটা সম্ভব কম মানুষের সঙ্গে সামনে আসে যাতে তার পরিচয় ফাঁস না হয়ে যায়। তখনই তং বলে, ঠিক আছে, কিন্তু ইয়াং মাস্টার ফুগুই, চিফ হংয়ে এতক্ষণে ভেতরে থাকার কথা। যদি তিনি জানতে পারেন যে আপনি এখন দেখতে পাচ্ছেন না। তখনই ফুগুই বলে, যতক্ষণ না আমি হারছি না ততক্ষণ আমার চোখের কি হলো তা নিয়ে তিনি মাথা ঘামাবেন না। এবং এখানেই সিন কাট হয়। এরপর ইয়াং মাস্টার অফ আওলারের রেখে যাওয়া একটি গোপন আধ্যাত্মিক পাথর দেখার সুযোগ পাবে এবং তার রেখে যাওয়া গোপন বার্তা পড়তে পারবে। তখনই এখানে আমাদের পিচ গার্ডেনের লি পরিবারের প্রধান লি কুজুয়োকে দেখানো হয়। তিনি হংয়ে কে বলছিলেন, হংয়ে ফুগুইয়ের চোখে কি হয়েছে? তখনই সম্রাট সই বলে, ফুগুই একটি স্নেক ডেমনের হাতে আহত হয়েছিল, 1 মাসের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে। তখনই কুজুইও বলে, যেহেতু তার চোখ আহত এই ব্লু স্কাই কনভেনশনে, এবং তখনই সেখানে অনুষ্ঠানের মাঝখানে পিচ গার্ডেনের লি পরিবারের ইয়াং মাস্টার লি মুহাইকে দেখানো হয় এবং তিনি বলছিলেন যে সহকর্মী দাওবাদীগণ, ব্লু স্কাই কনভেনশন হলো একটি বিশাল অনুষ্ঠান যা আমাদের ইকি এলিয়েন্সের প্রতি 36 বছরের একবার আয়োজন করে। আমরা আশা করি এলিয়েন্সকে পরবর্তী প্রজন্মের সেরা সদস্যদের বাছাই করতে সাহায্য করব। এই প্রতিযোগিতাটি 3টি অংশে বিভক্ত: শারীরিক লড়াই, দক্ষতা এবং বুদ্ধিমত্তা। প্রতিটি অংশের জন্য 1 দিন করে সময় দেওয়া হবে। এবং মুহাইয়ের কথা চলাকালীন সেখানে একটি সৈনিক কুয়ানের কানে কানে এসে বলে, মাস্টার, আমরা ইয়াং মাস্টারের অবস্থান খুঁজে পেয়েছি। এবং আমরা দেখতে পাই এল্ডার মাস্টার কুয়ানের পাশেই বসেছিল। আসলে শয়তান তো শয়তানের পাশেই বসবে, তাই না? এবং দুই দলের দিকে চোখোচোখি করছিল আর কি। সম্রাট সই এদের দিকে তাকাচ্ছিলেন এবং কুয়ান সম্রাট সইদের দিকে তাকাচ্ছিলেন। এবং এই সমস্ত দৃশ্যর কথা শুনে এবং দেখে কুয়ান তো প্রচন্ড রেগে যায়। আবারও মুহাইয়ের কথা শোনানো হয়। মুহাই বলছিলেন, নির্ধারিত প্রতিযোগিতার পর যারা শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে তাদের আওলারের 3rd ইয়াং মাস্টারের রেখে যাওয়া গোপন আধ্যাত্মিক পাথরটি দেখার সুযোগ করে দেওয়া হবে। সেই পাথরের মাধ্যমে বিশেষভাবে প্রতিভাবান তরুণরা 3rd ইয়াং মাস্টারের রেখে যাওয়া বার্তাটি দেখতে পাবে। একই সাথে ইকি এলিয়েন্স তাদের সাবধানে গাইড করবে যাতে তারা এলিয়েন্সের স্তম্ভ হিসেবে গড়ে উঠতে পারে। আপনারা সবাই নিয়ম জানেন। আজ প্রতিযোগিতার প্রথম দিন, শারীরিক লড়াইয়ের লড়াই। ব্লু স্কাই কনভেনশনের অনুষ্ঠান চলাকালীন এদিকে আবার একটি ঘরের মধ্যে রুমুকে দেখানো হয়। সেখানে রুমুকে বাইরে থেকে কুয়ান বলছিলেন, রুমু, তোমাকে একবার দেখা মানে আমার জন্য কতটা কঠিন। তারপরই রুমু গেট খুলে বাইরে বেরিয়ে আসে এবং তখনই আমরা বাইরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই কুয়ান বাইরে অগন্তি সৈনিক নিয়ে এসে রুমুর ঘরের সামনে দাঁড়িয়েছিল। এবং তখনই রুমু বলে, বাবা, তুমি এসব কি বলছো? আমি তো কেবল ব্লু স্কাই কনভেনশনে যাচ্ছিলাম। তখনই কুয়ান বলে, তাহলে তুমি কেন আমার সাথে সেখানে গেলে না? তখনই রুমু বলে, এই আকাশের নিচে যত বিশাল ভূমি আছে তার মধ্যে সবচেয়ে বিরক্তিকর জায়গা হলো আপনার পাশে থাকা, বাবা। তখনই কুয়ান বলে, তোমার কথাগুলো আজকে আমার মন ভেঙে দিচ্ছে। এবং রুমু তখনই বলে, আমার প্রিয় বাবা, আপনি কখনো বিনা স্বার্থে কিছুই করেন না। আমাকে বলুন, আপনি কেন বিশেষভাবে আমাকে খুঁজতে এসেছেন? আপনি কি আমাকে দিয়ে কিছু করাতে চান? তখনই কুয়ান বলে, আমার এই বন্ধুরা মনে করে যে যদিও ফুগুই এখন অন্ধ, সে এখনো অপরাজয়ে, তাই তারা তোমার আসল শক্তি দেখতে চায়। ওদিকে আবার অনুষ্ঠানে ফুগুইকে দেখানো হয়। সেখানে ঘোষণা করছিল যে ইয়াংকোয়ান ম্যানরের সোলজার ইয়াংকোয়ান ফুগুই, সে আজকের শারীরিক লড়াইয়ের সকল বিজয়ীদের চ্যালেঞ্জ জানাবে। এটি সম্মেলনের লড়াই, ফলাফল পরবর্তী রাউন্ডে তোমাদের উত্তরণের কোনো প্রভাব ফেলবে না। সবাই দয়া করে আপনাদের তরোয়াল বের করুন। এবং এই অনুষ্ঠানের ময়দানে ফুগুইয়ের সাথে অন্য সৈনিকদের সাথে প্রচন্ড পরিমাণে যুদ্ধ লেগে যায়। আবার এদিকে আবার কুয়ানের ছেলে রুমু তার নিজের বাবার সৈনিকের সঙ্গে যুদ্ধ করছিল, কিন্তু এখানে রুমু কিন্তু জিততে পারে না। সে প্রচন্ড পরিমাণে আহত হয়। কিন্তু ওদিকে ফুগুই সে খুব সুন্দরভাবে যুদ্ধ করে এবং অতগুলো সৈনিককে হারিয়ে জিতে যায়। এবং এদিকে আবার কুয়ানকে দেখানো হয়। সে তার ছেলে রুমুকে বলছিল, রুমু, তোমার শরীর ভালো নেই। ওই আঘাতের পর তুমি আরো শক্তি প্রয়োগ করতে পারবে না। আমার সাথে ফিরে চলো। তুমি আমার ছেলে, কেন তুমি শুধু আমার কথা শুনতে পারো না এবং আমার ইচ্ছা অনুসরণ করো না? ভবিষ্যতে আমার সবকিছু তো তোমারই হবে, তাই না? তারপরেই কুয়ান তার ছেলে রুমুকে নিয়ে তার প্রাসাদে চলে আসে এবং
এবং রুমু সেখানে বসে বসে বলছিল, বাবা তো দেখা যাচ্ছে আপনি আমাকে ভালোবাসেন, ঠিক আছে কেমন হয় যদি আমি আপনাকে কিছু গল্প বলি যে আপনি এবং আমার আসল বাবা আমাকে কতটা ভালোবাসতেন। তখন আপনি নিষিদ্ধ বিদ্যা চর্চা করে এক গুরুতর অপরাধ করেছিলেন, আপনাকে ইয়াংকন ম্যানর থেকে বহিষ্কার করা হয়েছিল এবং পশ্চিম অঞ্চলে নির্বাসিত করা হয়েছিল। আপনি ভালো করেই জানতেন যে আমার হাঁপানি আছে এবং ওই জায়গায় আমি মারা যেতে পারি। চিফ তখন আমাকে রাখতে চেয়েছিলেন, কিন্তু তখন আপনি কি বলেছিলেন? এবং তখনই একটা অতীতের সিন দেখানো হয় এবং আমরা দেখতে পাই এখানে ছোট রুমু দাঁড়িয়েছিল এবং তার পাশেই দাঁড়িয়ে কোয়ান জিংটিং এবং সম্রাট সই আলোচনা করছিল এবং সেখানে সম্রাট সই কোয়ানকে বলছিল, রুমুর হাঁপানি মারাত্মক, সে যদি পশ্চিম অঞ্চলে যায় ধুলোবালি এবং বালির মধ্যে সে বাঁচতে পারবে না, তাকে এখানে থাকতে দিন। কিন্তু কোয়ান জিংটিং তখন বলেছিল, দরকার নেই, আমি যেখানেই যাই না কেন সেও আমার সাথে সেখানেই যাবে। এবং সম্রাট সই বলেছিল, জিংটিং রুমু যদি তোমার সাথে যায় সে মারা যাবে। কিন্তু তখনই কোয়ান বলে, আমি তাকে এখানে আপনার কাছে রেখে যাব না, যেহেতু সে আমার ছেলে, জীবনে সে আমার এবং মরণেও তার আত্মা আমারই হবে। তারপরে ছোট রুমুর কথা শোনানো হয়, সে বলছিল, সেখানে আমার হাঁপানি আরো মারাত্মক হয়ে উঠল আর আপনি আমাকে অবহেলা করতে শুরু করলেন এবং সর্বদা দানব হত্যা করে শত্রু বানাতে থাকলেন। অবশেষে একদিন কেউ আমাকে অপহরণ করলো, সেই অপহরণকারীর কাছে আমার জীবনের কোনো মূল্যই ছিল না, কিন্তু আপনি যা করলেন তা ছিল কল্পনার চেয়েও ভয়াবহ। তখনই সেখানে অপহরণকারীকে দেখানো হয় আর এই অপহরণকারীটা ছিল একজন মেয়ে এবং তখনই রুমুকে ধরে নিয়ে এসে বলে, কোয়ান জিংটিং তোমার ছেলে আমার কাছে, আমাকে আমার মায়ের হার ফিরিয়ে দাও। এবং তার পরপরই কোয়ান ওই মেয়েটির উপর আক্রমণ করে দেয়, কিন্তু মেয়েটি এখান থেকে ভ্যানিশ হয়ে যায় এবং তখনও সিন বর্তমানে ফিরে আসে এবং রুমু বলে, এরপর 10 বছর আমি মরুভূমিতে ঘুরেছি, আপনি কি একবারও আমার খোঁজ নিয়েছেন? আপনার ভালোবাসা আর্সেনিকের চেয়েও বেশি বিষাক্ত, আপনি আমার বন্ধুদের কোথায় বন্দি করেছেন? এই কথা শুনে তো কোয়ান প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং রুমুকে ধমকে বলে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মুখের উপর কথা বলো? তখনই কোয়ান একটু হেসে বলে, তারা নিরাপদ আছে, তুমি যদি ব্লু স্কাই কনভেনশনে লড়াই করো এবং ওই অন্ধ যোদ্ধা ফুগুইকে হারাও তবে আমি তাদের ছেড়ে দেব, কিন্তু তার আগে তোমাকে এই ওষুধটি খেতে হবে। এটি ছিল একটি টেম্পারিং পিল যেটা কোয়ান রুমুকে খেতে বলছিল, কিন্তু রুমু এটা খেতে রাজি হয় না। তখনই রুমু বলে, এই পৃথিবীতে কোন ধরনের বাবা তার ছেলেকে এটি নিতে বলবে? কোয়ান বলে, এটি কেবল একটি পিল যা তোমার আধ্যাত্মিক শক্তিকে অনেক বাড়িয়ে দেবে, আমি নিশ্চিত করতে চাই যে তুমি জেতো। তখনই রুমু বলে, আমি যদি এটি না খাই তবুও যদি আমি সৈনিককে হারাতে পারি? তখনই কোয়ান বলে, তুমি কি মনে করো আমি তোমাকে বিশ্বাস করব? আমি যদি তোমার এই অপদার্থ বন্ধুদের জীবন হাতে না রাখতাম তবে কি তুমি বাধ্য হয়ে ব্লু স্কাই কনভেনশনে আসতে? আমি জানি তুমি অনেক দিন ধরে তাদের খুঁজছো, খোঁজ বন্ধ করো, খোঁজ পেলেও কোনো লাভ হবে না। তখনই রুমু বলে, আপনি কি বোঝাতে চাইছেন? এবং কোয়ান তখনই সঙ্গে সঙ্গে একটি গোল বৃত্তের মাধ্যমে জাদু করে তার বন্ধুদেরকে সেখানে দেখায়, যেখানে কোয়ানের লোকেরা রুমুর বন্ধুদের উপর প্রচন্ড পরিমাণে টর্চার করছিল। সে আসে এবং তারা বলছিল, আমাদের যেতে দিন, আপনারা কি চান? আপনারা আমাদের ধরে রেখেছেন কেন? আমরা জানি না রুমু কোথায়, আমাদের ছেড়ে দিন, আমাদের মারবেন না, আমাদের দয়া করে ছেড়ে দিন। এবং এই সমস্ত কথা গোল বৃত্তের ভিতর থেকে ভেসে আসছিল এবং তখনই কোয়ান বলে, বেশি কথা না বলে বিদায় বলো তোমার এই অপদার্থ বন্ধুদের, হতভাগা। এই কথাটি বলার সাথে সাথে কোয়ান ওই বৃত্তটাকে ধ্বংস করে দিতে যাচ্ছিল, রুমুর বন্ধুদের পুরে ছাই করে দিচ্ছিল। তখনই রুমু নিরুপায় হয়ে হাঁটু গেড়ে বসে বলে, দাঁড়ান, আমি এটা খাবো বাবা, ওদেরকে ছেড়ে দিন। এবং তখনই কোয়ান রুমুর মুখের ভিতর দিয়ে ওই পিলটি ঢুকিয়ে দেয় এবং রুমু তো না চাওয়ার সত্ত্বেও তাকে ওটা খেতে হয়। এবং কোয়ান তখনই বলে, এই তো আমার লক্ষ্মী ছেলে, আজকে লড়াই তো শেষ হয়ে গেছে, সন্ধ্যায় ভোজসভা শুরু হবে, সেখানে উপস্থিত হয়ে তোমার আগের অনুপস্থিতির ক্ষতিপূরণ দাও। আসলে কোয়ান তার ছেলে রুমুকে একটি বড়ি অর্থাৎ পিল খেতে বাধ্য করেন। কোয়ানের দাবি এটি রুমু আধ্যাত্মিক শক্তি বাড়িয়ে দেবে যাতে সেই প্রতিযোগিতায় ফুগুইকে হারাতে পারে, কিন্তু রুমু এই বড়িটির বিশুদ্ধতা নিয়ে সন্দিহান, সন্দেহ করে আর তিনি পশ্চিম অঞ্চলে বন্দি করে রেখেছেন এবং তাদের চারপাশে অপরিশোধিত তেল দিয়ে ঘিরে রাখা হয়েছে।
আছে, সামান্য আগুনের ফুলকি পেলেই তারা পুরে ছাই হয়ে যাবে। ওয়ান যখন রুমুর বন্ধুদের মেরে ফেলার ভয় দেখায় তখন রুমু আর কোনো উপায় না পেয়ে বড়িটি খেতে রাজি হয়। সে তার বন্ধুদের জীবন বাঁচাতে নিজের ক্ষতি মেনে নেয়। রুমু বড়িটি খাওয়ার পর কোয়ান তাকে লক্ষ্মী ছেলে বলে সম্বোধন করেন এবং তাকে নির্দেশ দেন সন্ধ্যায় ভোজসভায় উপস্থিত থাকতে, যাতে তার আগের দিন উপস্থিত না হওয়ার ক্ষতিপূরণ দেন। এবং এখানেই সিন কাট হয়। পরের দৃশ্যে আমাদের তং এবং ফুগুইকে দেখানো হয়। সেখানে একজন সৈনিক ফুগুই এবং তংকে একটি গেস্ট রুমে নিয়ে এসে বলছিল, এটি আপনার জন্য বিশেষভাবে তৈরি করা কক্ষ সোলজার, আর ভিতরে আপনার পরিচারিকার জন্য একটি ছোট্ট কক্ষ আছে। তখনই ফুগুই বলে ধন্যবাদ এবং সৈনিকটি তখন সেখান থেকে চলে যায়। তারপর তং বলে, ইয়াং মাস্টার ফুগুই, আজকের মার্শাল আর্ট প্রতিযোগিতা থেকে আপনি নিশ্চয় অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নিন, আজ রাতে ভোজসভায় যোগ দিতে হবে। তখনই ফুগুই বলে ঠিক আছে এবং এখানেই সিন কাট হয়। পরের দৃশ্যে আমাদের ভোজসভার দৃশ্য দেখানো হয় এবং এখানে সকলে উপস্থিত ছিলেন এবং তখনই কুজুইও বলছিলেন, এই বছরের তরুণ প্রতিযোগিতারা বেশ ভালো, হংয়ে সত্যি ওরা ভালো, কিন্তু আমাদের সময়ের তুলনায় ওরা একটু পিছিয়ে আছে। তখনই কুজুইও মুহাইকে ইশারা করে বলে ভোজসভা শুরু করার জন্য এবং মুহাই তখন বলে সবাই শুনুন, এবং এই কথা বলার সাথে সাথে রুমু সেখানে প্রবেশ করে। তখনই রুমু বলে, আপনি কি বলেননি যে আজ রাতে সম্মানিত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে, তবে কেন আমার জন্য এখানে? আমি রুমু আজকের প্রতিযোগিতা মিস করেছি, তাই আগামীকালের প্রতিযোগিতার যোগ্যতার জন্য বিশেষভাবে অনুরোধ করতে এসেছি। তখনই সম্রাট সই বলেন, ব্লু স্কাই কনভেনশনের লক্ষ্য হলো ভবিষ্যতের প্রতিভা খুঁজে বের করা, যদি অংশগ্রহণ নিতে চান তবে তাদের জিজ্ঞেস করুন। এবং তখনই রুমু সকলের উদ্দেশ্যে বলেন, সবাই শুনুন, আমি কুয়ান রুমু, আমি অনেক দূর থেকে এসেছি, দয়া করে আমার উপর একটু অনুগ্রহ করুন। তখনই এল্ডার মাস্টার বলেন, আজকের ভোজসভা কেবল আজকের কমব্যাট প্রতিযোগিতার বিজয়ীদের জন্য। রুমু, আপনি আজ অনুপস্থিত ছিলেন, যদি চিফ আপনাকে সরাসরি অনুমতি দেন তবে এটি অন্যদের জন্য অন্যায় হবে। তখনই কুয়ান বলে ওঠে, রুমু, প্রবীণ সইয়ে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, আপনাকে আপনার শক্তি প্রমাণ করতে হবে। এবং রুমু তখনই বলে, আমি বুঝেছি, ঠিক আছে, তবে লড়াই করার জন্য আমি ওই ফুগুয়ের আহ্বান জানাচ্ছি, অর্থাৎ সে ফুগুয়ের সাথেই যুদ্ধ করতে চায়। তখনই সম্রাট সই বলে, ফুগুইকে ডেকে পাঠাও। আর হ্যাঁ রুমু, তুমি যদি তাকে সন্তুষ্ট করতে পারো তবে আগামীকাল তুমি লড়তে পারবে। এবং তখনই সেখানে ফুগুইকে ডেকে পাঠানো হয় এবং ফুগুই তো তরোয়াল হাতে নিয়ে আগুনের তেজে হাঁটতে হাঁটতে আসছিল এবং ফুগুই তো তরোয়াল হাতে রুমুর সামনে মুখোমুখি হয়ে দাঁড়ায়। তখনই রুমু বলে, কাজিন, অনেকদিন পর দেখা, তুমি অন্ধের মতো তিলক পরে আছো কেন? তুমি কি সত্যি অন্ধ নাকি? তখনই ফুগুই বলে ওঠে, এ কিছু না, সামান্য চোট আর কি, কাল এলেনায় তোমার সঙ্গে দেখা হবে। এবং তখনই আর রুমুর সাথে লড়াই করে, কিন্তু রুমু তো এখানে সুযোগ খুঁজছিল ফুগুইকে আহত করার জন্য। কিন্তু এই হাড্ডাহাড্ডি যুদ্ধ দেখে সভায় থাকা সকলে প্রচন্ড আনন্দ করছিল এবং এখানেই সিন কাট হয়। এদিকে আমাদের তংকে দেখানো হয়, সে ঘরের ভিতরে একা একা শর্ট প্র্যাকটিস করছিল, কিন্তু তখনই সেখানে হঠাৎ করে রুমু চলে আসে। তখনই রুমু তংকে বলে, ম্যাডাম, তোমার তরোয়াল চালানো দেখে মনে হচ্ছে তুমি কোনো তৃতীয় শ্রেণীর যোদ্ধা, তোমার তরোয়ালের আভা এবং নিঃশ্বাস একদম ওই সৈনিকের মতো। আমি মনে হয় এক বড় রহস্য খুঁজে পেয়েছি। এবং তখনই তং বলে, কি রহস্য? এবং রুমু বলে, তুমি তো মানুষ নও, আমি তোমার পৌষচিক আভা টের পাচ্ছি না কেন, তুমি আসলে কোন ধরনের ডেমন? এবং তখনই তং রেগে যায় এবং বলে, তুমি কে? আর তার চেয়েও বড় কথা, আমি কোনো ডেমন নই। তখনই রুমু বলে, তোমাকে যতটা দেখায় তুমি তার চেয়েও বেশি চতুর, তুমি নিশ্চয়ই আমাকে মেরে মুখ বন্ধ করার কথা ভাবছো। এবং রুমু তো দেখতে পায় যে তং এখানে প্রচন্ড রেগে যাচ্ছে। তখনই রুমু বলে, ঠিক আছে, আমি তোমাকে আরো একটি গোপন কথা বলছি, আমি সেই ব্যক্তি যে এই ফুগুয়ের চোখ অন্ধ করেছে। এবং তং তো এই কথা শুনে পুরো রেগে একদম আগুন হয়ে যায় এবং তং বলে, তুমি, তোমার এত সাহস যে তুমি তাকে আঘাত করেছো? এবং এই কথা বলার সাথে সাথেই রুমুর উপরে তং আক্রমণ করতে যায়, কিন্তু রুমু তখনই বলে, তুমি কি সত্যি আমাকে মেরে ফেলবে নাকি? আসলে রুমু এখানে চাইছিল তংকে প্রচন্ড পরিমাণে রাগিয়ে তার এই মানুষের পিছনে লুকিয়ে থাকা ডেমনের রূপটা বার করে আনতে, কিন্তু রুমুর এই প্ল্যানে ফুগুই এসে পুরোপুরি পানি ঢেলে দেয় এবং তখনই সেখানে ফুগুই চলে আসে এবং ফুগুই বলে, লড়াই করার দরকার নেই, সে কোনো শত্রু নয়। এবং তং তখনই বলে, ইয়াং মাস্টার ফুগুই। এবং রুমু তখনই বলে, আপনি কি অন্ধ নন? আপনি কিভাবে জানলেন এটা আমি? আমরা তো একটু আগেই তরোয়াল লড়াই করেছি, স্বাভাবিকভাবে আমি জানতাম না এটা আপনি। তখনই তং বলে, ইয়াং মাস্টার ফুগুই,
আপনি কি জানেন সে এইমাত্র আমাকে কি বলেছে? সে বলেছে যে সেই আপনার চোখ অন্ধ করেছে। তখনই ফুগুই বলে এই বিষয়ে আরো অনেক কিছু জানার আছে, সে আসলে একজন আমার বন্ধুই। তখনই রুমু বলে সেক্ষেত্রে সবটা একটা ভুল বোঝাবুঝি ছিল ফুগুই, তোমার এই মেয়ের তরোয়াল চালনা বেশ ভালোই। তখনই তং বলে এই ফালতু কথা বলো না, ননসেন্স একটা। তখনই ফুগুই বলে তোমার এখন একজন সাধারণ মানুষের মতো কথা বলা শিখতে হবে। এবং রুমু বলে তাহলে তোমাদের দুজনের আসল সম্পর্কটা কি? তখনই ফুগুই বলে নিজের কাজ নিয়ে থাকো, কাজ কত দূর এগুলো সেটা বলো। তখনই রুমু বলে সব ঠিক করা হয়ে গেছে, আজ রাতে নদীর পাড়ে তাদের সাথে দেখা করার জন্য আমি অ্যাপার্টমেন্ট করেছি, চলো এখনই সেখানে যাই। তোমার কি মনে হয়? আসলে রুমু ফুগুইয়ের শত্রু নয়, বরং সে তাকে সাহায্য করার জন্য একটি গোপন পরিকল্পনা করেছে। রুমু দাবি করে যে সেই ফুগুইকে অন্ধ করেছে, কিন্তু ফুগুই তাকে সমর্থন করে এবং নদীর পাড়ে একটি গোপন মিটিংয়ে যাওয়ার প্রস্তাব দেয় এবং এখানেই সিন কাট হয়। পরে দেখুন তখনই রুমু বলে আগুনের পাশে বসেও খুব শীত লাগছে, আমি একটু ঘুরে ফিরে আসি। এবং এই কথাটা বলার পরে রুমু নদীর ধারে গিয়ে পানিতে ঢিল ছুড়তে থাকে এবং তং তো এটা দেখে বলে তুমি ওখানে কি করছো? এবং তখনই রুমু ফুগুইকে ডেকে বলে ফুগুই চলো এক হাত হয়ে যাক নাকি। এবং তং তখনই বলে তুমি কার সাথে ঘনিষ্ঠ হওয়ার ভান করছো হ্যাঁ? এবং তখনই ফুগুই উঠে আসে এবং সেও পানিতে ঢিল ছুটতে থাকে এবং সে এত শুনে উঠে পড়ে। এবং এই দৃশ্য দেখে তং তো পুরোই অবাক হয়ে যায় এবং তং জিজ্ঞাসা করে ইয়াং মাস্টার ফুগুই আপনি কি অসাধারণ, ওই পাথরটা জলের উপর দিয়ে এতক্ষণ কিভাবে ভেসে চললো? তখনই রুমু বলে তুমি কি জানতে চাও আমাদের এই গল্পটা আসলে কি? এবং তখনই আমাদের 16 বছর আগের কোল্ড পুলের একটি অতীতের দৃশ্য দেখানো হয়। তখনই এখানে আমাদের ছোট্ট রুমুকে দেখানো হয়। রুমু এখানে বলছিল বাইরের গুজবগুলো খুব বাড়িয়ে বলা, কিসের বাধা, কিসের বাইরের লোক আসা নিষেধ, নিয়ম সব অতিরঞ্জিত, এই বাজে বাধাটা আমি তো সহজেই ভেঙে ফেললাম। এই কথাগুলো বলতে বলতে সে আবারও ভিতরে ঢুকে পড়ে এবং দেখতে পায় তার সামনে অনেকগুলো ভালো ভালো খাবার রাখা আছে। তারপর রুমু বলে এখানকার খাবার খুব অসাধারণ, কেন তারা ভালো কিছু দেয় না? এই সমস্ত কিছু বলতে বলতে রুমু যখন খাবারটা নিয়ে খেতেই যাবে তখনই পিছন থেকে কেউ একজন চলে আসে। রুমু তো ভয় পেয়ে পিছন থেকে চিৎকার করে উঠে বলে ভূত ভূত এখানে। এবং তখনই আমরা দেখতে পাই এখানে আরো একটি ছোট ছেলেকে দেখানো হয় এবং এই ছেলেটি ছিল ইয়াং মাস্টার ফুগুই। এবং তখনই রুমু বলে সোলজার তুমি কোনো শব্দ না করে আমার পিছনে এসে দাঁড়িয়ে আছো কেন? তখনই ফুগুই বলে আমি এখানে শব্দ শুনছি। এবং রুমু বলে শব্দ শুনছো? তুমি সত্যি অস্বাভাবিক নও, আমাকে পাত্তা দিও না, আমি তোমাকে বিরক্ত করব না, আমি শুধু কিছু খুঁজতে এসেছি, খুঁজে পেলেই চলে যাব। তখনই ফুগুই বলে তুমি কি রুমু? এবং রুমু তখনই বলে হ্যাঁ, তোমার কাজিন, সেই যে তোমার সাথে লড়াই করে আর সবচেয়ে দ্রুত মার খেয়ে পড়ে যায়, সেই আমি। তখনই ফুগুই বলে তুমি ওটা ইচ্ছে করে করতে। এবং রুমু বলে তুমি ওটা ধরে ফেলেছো? ওই লড়াই করার সঙ্গীরা কেন বিষয়টাকে এত সিরিয়াস নেয়? আসলে এখানে রুমু এবং ফুগুই একসাথে আছে, যেখানে তং রুমুকে সন্দেহ করছে যে সেই ফুগুইয়ের ক্ষতি করতে পারে। এরপর কাহিনী 16 বছর আগে ফিরে যায়। সেখানে দেখা যায় রুমু একটি সুরক্ষিত জায়গা যেখানে বাইরের লোকজন প্রবেশ নিষেধ, সেখানে লুকিয়ে ঢুকে পড়েছে। সেখানে তার ছোটবেলায় ফুগুইয়ের সাথে দেখা হয়। রুমু জানায় যে সে ফুগুইয়ের কাজিন, সে ইচ্ছে করে ফুগুইয়ের কাছে লড়াইয়ে হেরে যেত যাতে তাকে বেশি কষ্ট করতে না হয়, যা ফুগুই ছোটবেলাতেই বুঝে ফেলেছিল। তারপর রুমু বলে আমাদের তো শেষ পর্যন্ত হেরে যেতেই হবে, তাই আগে ভাগেই হেরে গিয়ে দ্রুত বিশ্রাম নেওয়াটা ভালো। তখনই রুমু ফুগুইয়ের হাতে একটি ঝিঝি পোকা দেয় আর বলে এই ধরো। তখনই ফুগুই বলে এটা আমার বন্ধু ছিল। এবং রুমু বলে এখন তুমি অযৌক্তিক কথা বলছো, এটা তোমার বন্ধু হয় কিভাবে? তখনই ফুগুই বলে এটাই আমার একমাত্র বন্ধু ছিল। এবং রুমু তো বলে এইভাবে চলতে থাকলে কিন্তু আমি রেগে যাব। এবং ফুগুই তো প্রচন্ড রেগে যায় আর বলে বেরিয়ে যাও বলছে এখান থেকে, এটা আমার আঙিনা। তখনই রুমু জোর গলায় বলে তুমি কি সত্যিই ভাবো যে আমি তোমাকে ভয় পাই? এবং এই কথা বলার সাথে সাথে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এবং কিছুক্ষণ পরে লড়াই শেষ করার পর দুজনে এক জায়গায় সেই ঝিঝি পোকাটাকে হাতের ভিতরে করে নিয়ে চুপ করে বসেছিল। তখনই রুমু বলে ওঠে
তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং ফুগুই তখনই বলে ওটা সত্যিই আমার একমাত্র বন্ধু ছিল। এবং রুমু বলে এইমাত্র তুমি বললে না যে তুমি শব্দ শুনছিলে, তাহলে কি তুমি ওই ঝিঝি পোকাটার ডাক শুনছিলে? তার মানে তুমি ছাড়া এটাই এখানে একমাত্র জীবন্ত প্রাণী ছিল। এখানকার পরিবেশটা ভুতুরে শান্ত, সৈনিক হওয়া কি এতটাই কষ্টের? এবং তখনই রুমু ফুগুয়ের হাত ধরে একটি নদীর ধারে নিয়ে আসে এবং ফুগুই তো বলতে থাকে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখনই রুমু বলে এই তো আমরা পৌঁছে গেছি, একদম এইখানে, এই হ্রদটার ওপারের ম্যানরের বাইরের জগৎ। তখনই ফুগুই বলে এই প্রথম আমি কোল্ড পুল ছেড়ে এত দূরে আসলাম। তখনই রুমু বলে যেহেতু আমি তোমার প্রিয় বন্ধুর মৃত্যুর কারণ হয়েছি, তাই এখন থেকে আমি তোমার প্রিয় বন্ধু হব। এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করব। তুমি কি এই পাথরটাকে জলের উপর দিয়ে লাফিয়ে দূরে পাঠাতে পারবে? এবং ফুগুই যেহেতু এই সমস্ত কিছুই পারতো না, তবুও সে একবার চেষ্টা করে এবং সে ঢিলটা নদীর মাঝখানে ছোড়ে। যেহেতু ভালোভাবে ঠিকমতো হয় না, তবুও সে চেষ্টা করে। তখনই রুমু বলে ওঠে চমৎকার, সৈনিকরা যেহেতু পাথর ছুঁড়ে ফেলতে পারে না, তোমাকে এটা এইভাবে ছুঁড়তে হবে। এবং রুমু এখানে ফুগুইকে পাথর কিভাবে ছুঁড়তে হবে সেটা শিখিয়ে দেয়। তখনই ফুগুই পাথর ছুঁড়তে ছুঁড়তে বলে আমি আর প্রতিদিন মার্শাল আর্টস প্র্যাকটিস করতে চাই না। তখন রুমু বলে এই নাও আবারও চেষ্টা করো। এবং ফুগুই বলে আমি আর প্রতিদিন তরোয়াল চালনা শিখতে চাই না, আমি পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার খেতে চাই, আমি বাইরে যেতে চাই, বাইরের জগৎটা ঘুরে দেখতে চাই। আসলে ফুগুই একটি নির্জন জায়গায় বড় হচ্ছে, যেখানে কোনো মানুষ নেই, এমনকি একটি ঝিঝি পোকা ছিল তার একমাত্র বন্ধু, যেটি সম্ভবত রুমু অনিশ্চিতকৃতভাবে মেরে ফেলেছে। রুমু ফুগুইয়ের তার বন্দি জীবনের সীমানা ছাড়িয়ে একটি নদীর পাড়ে নিয়ে যায়। এটি ফুগুইয়ের জন্য এক নতুন অভিজ্ঞতার কারণ, সে আগে কখনো তার নির্ধারিত এলাকার বাইরে বের হয়নি। রুমু তাকে পাথর ছোঁড়া শিখিয়ে জীবনের আনন্দ খুঁজে নিতে শেখায়। এই পাথর ছোঁড়ার সময় তারা তাদের মনের ইচ্ছাগুলো চিৎকার করে বলে, যেমন পড়াশোনা বা কঠোর পরিশ্রম থেকে মুক্তি এবং বাইরের জগৎটা তারা দেখতে চায়। রুমু নিজের ভুল বুঝতে পেরে ফুগুইয়ের নতুন বন্ধু হওয়ার কথা দেয় এবং তাকে স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করে। এবং এখানেই সিন কাট হয়, আবারও সিন বর্তমানে ফিরে আসে। আসলে এই কথাগুলো রুমু তংকে বলছিল যে তারা অতীতে কি করেছে দুজনে একসাথে এবং তারা খুবই ভালো বন্ধু। তখনই রুমু বলে আমার বাবা একটা ভুল করেছেন, আমি চলে যাচ্ছি। আমি শুনেছি পশ্চিম অঞ্চলে মানুষ এবং দানব একসাথে বাস করে, আমি তোমার জন্য পৃথিবীটা আগেই ঘুরে দেখতে চাই। তখনই ফুগুই রুমুর দিকে একটি পাথর ছুঁড়ে দিয়ে বলে এটি তোমার জন্য। এবং তখনই রুমু বলে তুমি এটা বানিয়েছো, এটা কি পাথর ছোড়ার জন্য? এবং তখনই তং বলে তাহলে তোমরা দুজন ছোটবেলা থেকেই একে অপরকে চেনো? তখনই রুমু বলে আমি 10 বছর বয়স পর্যন্ত ইয়াংকন ম্যানরে থাকতাম, আমি গোপনে তার বন্ধু হয়েছিলাম, আমি জানি না এরপর সে আর কোনো বন্ধু করেছে কিনা, আমি নিশ্চিত নই, তাহলে আমিই তো ফুগুয়ের একমাত্র বন্ধু, তাই না? এবং তং তখনই বলে যেহেতু তোমরা এত ভালো বন্ধু, তবে তুমি কেন ওর চোখ অন্ধ করে দিলে? তখনই রুমু বলে সে এক দীর্ঘ গল্প। এবং ফুগুই তখনই বলে আমি নিজে এতে সম্মতি দিয়েছিলাম, তুমি মানব রূপ ধারণ করার কিছুকাল পরেই সে আমার কাছে এসেছিল। এবং তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে রুমু এবং ফুগুই দুজনে মিলে কথা বলছিল। এখানে রুমু বলে সেদিন তুমি আমার সামনে একটা ঘুরন্ত পাথর ছুঁড়েছিলে, তুমি কি পৃথিবী দেখার পর আমাকে এটা বোঝাতে চেয়েছিলে যে আমাকে ফিরে আসতে হবে? যদিও পাথর ছোড়া তুমি দক্ষ ছিলে, কিন্তু পশ্চিম অঞ্চলে কোনো নদী নেই, তুমি কখনোই শিখতে পারোনি এটা কিভাবে করতে হয়। তখনই ফুগুই বলে অনেকদিন হয়ে গেল রুমু, তোমাকে দেখিনি। তখনই রুমু বলে আমি এটা তার মালিককে ফেরত দিয়ে দিয়েছি, অনেক সময় পার হয়ে গেছে। এবং সিন আবারও বর্তমানে আসে। তখনই রুমু বলে আমি ওর চোখ অন্ধ করে দেওয়ার কারণ হলো কারণ আমার বন্ধুদের জীবন আমার বাবার হাতে ছিল, তিনি আমাকে ভয় দেখানোর জন্য এই নোংরা পদ্ধতি ব্যবহার করতে বলেছিলেন যাতে আমি তাকে ব্লু স্কাই কনভেনশনে হারাতে পারি। তাই ফুগুই আমাকে আগেই বলেছিল তাকে অন্ধ করে দিতে, যাতে আমার বাবা সন্তুষ্ট থাকে। আসলে তং যখন জিজ্ঞাসা করে যে রুমু কেন তার বন্ধুর চোখ অন্ধ করে দিল, তখনই রুমু বলে যে এটা তার ইচ্ছা ছিল না, বরং ফুগুই নিজেই রুমুকে অনুরোধ করেছিল তাকে অন্ধ করে দিতে, কারণ রুমুর বাবা ফুগুই এবং অন্যদের জীবন নিয়ে রুমুকে ব্ল্যাকমেল করেছিলেন। ফুগুই
নিজেকে উৎসর্গ করে রুমুকে সেই চাপ থেকে মুক্তি দিতে চেয়েছিল। রুমুর বাবা একজন কঠোর এবং কুটিল মানুষ হিসেবে চিত্রিত হয়েছেন। তিনি নিজের সন্তানকে নিয়ন্ত্রণ করার জন্য তার বন্ধুদের জীবনকে ঢাল হিসেবে ব্যবহার করতেন। রুমু তার বাবাকে ঘৃণা করলেও পরিস্থিতির শিকার হয়ে নিজের প্রিয় বন্ধুর ক্ষতি করতে বাধ্য হয়েছিল। এবং রুমু বলে যে সে পশ্চিম অঞ্চলে চলে যেতে চায়, যেখানে মানুষ এবং দানবরা মিলেমিশে থাকে। এটি আসলে রুমুর বন্দিদশা থেকে মুক্তির এবং একটি বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখার প্রতিফলন। সে তার বর্তমান জীবন ও বাবার নিষ্ঠুরতা থেকে দূরে কোথাও শান্তি খুঁজছে এবং তাদের স্মৃতি হিসেবে এখানে পানিতে পাথর ছড়ার বিষয়টি তাদের শৈশবের বন্ধুত্বের প্রতীক। ফুগুই রুমুকে একটি পাথর উপহার দিয়েছিল। এই পাথরটি কেবল একটি বস্তু নয়, বরং এটি তাদের পুরনো দিনগুলোর স্মৃতি এবং একে অপরকে প্রতি আস্থার চিহ্ন। রুমু যখন বলে যে সে পাথরটি তার মালিককে ফিরিয়ে দিয়েছে, তখন বোঝা যায় যে সে দীর্ঘ সময় পর আবার সেই পুরনো স্মৃতির মুখোমুখি দাঁড়িয়েছে। তখনই আবার রুমু বলে, এমনকি আমি যদি এটা নাও করতাম, আমার বাবা তাকে ঘায়েল করতে অন্য কোনো নোংরা পথ বেছে নিতেন। তাই বাবাকে শান্ত রাখার জন্য আমরা তার কথা মতো অভিনয় করেছি, যাতে সেই সুযোগে আমি আমার বন্ধুদের উদ্ধার করার উপায় খুঁজে বের করতে পারি। তখনই তং বলে, ইয়াং মাস্টার ফুগুই তোমাকে এতটা বিশ্বাস করেন? এবং তখনই রুমু তং এর কানে কানে গিয়ে বলে, তোমার ফুগুই আর আমি, সে খুব একটা ভালোবাসা বা স্নেহ পায়নি, তাই সে যতটুকু পায় ততটুকুই অনেক বেশি আগলে রাখে। এবং ফুগুই তো এদের কথাটা শুনতে পায় এবং তখনই ফুগুই বলে, তুমি বড্ড বেশি কথা বলো। আমি যে রেকুন ডগ ডেমনদের খুঁজে বের করতে বলেছিলাম, তারা কি এখনো আসেনি? এবং তখনই পিছন থেকে কিবা বলতে বলতে আসে, সে আমাদের দিয়ে কাজ করানোর জন্য খুঁজে বের করেছিল, আমাদের 1 পয়সাও দেয়নি, উল্টে ভয় ভীতি দেখিয়ে এবং হুমকি দিয়েছে। এবং তখনই রুমু বলে, তারা কি এখানে আসেনি? এবং তখনই কিবা বলে, সে এটা কিভাবে করতে পারে? তোমরা চায়ের আড্ডা দিচ্ছ, রোস্ট করা কমলা লেবুতে এত স্বাদ কিসের? আর এই যে লোকটা, ইনি কে? সে কি অন্ধ? আসলে কিবা এখানেই ফুগুইয়ের কথা বলছিল। এবং রুমু তখনই বলে, তুমি কি সেই লোকগুলোকে ট্র্যাক করতে পেরেছো? তখনই কিবা বলে, আজে বাজে কথা বাদ দাও, কই কই আমার বিনুনি কোথায়? আমার বিনুনি ফিরিয়ে দাও। এবং রুমু তো তখন একটু রেগে যায় আর বলে, ও তার মানে তুমি তাকে ট্র্যাক করতে পারোনি? এবং এই কথা বলার পরই রুমু কিবার বিনুনিটা তঙের দিকে ছুঁড়ে মারে আর বলে, লিটিল ডেমন, এটা আগুনে পুড়িয়ে দাও। এবং তং তো এই সমস্ত কিছু করার দিকে এক পায়ে খাড়া সব সময় ছিল। সে যখনই এটা পুড়িয়ে দিতে চায়, তখনই কিবা বলে, ও বুঝেছি, আমরা তাকে ট্র্যাক করেছি, আমরা তাকে অনুসরণ করে শিউন হল নামে একটা জায়গায় নিয়ে গেছি। সে ভেতরে ঢুকেছে কিন্তু আর বের হয়নি। তখনই ফুগুই বলে, তার মানে শিউন হল খুবই সন্দেহজনক। এবং তখনই কিবা বলে, সন্দেহজনক তো বটেই, নাম শুনে ধোকায় পড়ো না, সেখানে প্রচুর মানুষ আসা যাওয়া করছে। তাছাড়া বলে রাখি, ওখানে নিশ্চিতভাবে কোনো গুহা আছে। রুমু এবং ফুগুই কেবল আবেগের বশে কাজ করছে না, বরং রুমুর বাবার হাত থেকে বন্ধুদের বাঁচাতে তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। রুমুর কথা থেকে জানা যায়, ফুগুই মানসিকভাবে একা একজন মানুষ যে খুব সামান্য ভালোবাসা পেলেও সেটাকে অনেক বড় করে দেখে। শিউন হল নামক জায়গাটি নিয়ে তাদের মনে সন্দেহ তৈরি হয়েছে, কারণ যে লোকটিকে তারা খুঁজছে সে সেখানে ঢুকে আর বের হয়নি। আর কিবা তো এখানে কিছুটা মজার এবং অস্থির প্রকৃতির চরিত্র, যে তার হারানো বিনুনি নিয়ে বেশি চিন্তিত। তখনই ফুগুই বলে, শিউন হলে একটি গুহা আছে? এবং কিবা বলে, হ্যাঁ, এবং এটি অনেক বড়। তখনই রুমু বলে, আমার বাবা আমাকে সেই জায়গাটি দেখিয়েছিলেন যেখানে তাদের বন্দি করে রাখা হয়েছে, সেটা নিশ্চিতভাবে একটা গুহা, ওটাই সেই জায়গা হওয়া উচিত। তখনই কিবা বলে, হ্যাঁ সেটাই সেই জায়গা, দেখুন আমি আমার কাজ শেষ করেছি, দয়া করে আমাকে আমার বিনুনি ফেরত দিন, আমাকে বাড়ি যেতে হবে। তখনই রুমু বলে, আচ্ছা মিস্টার পিয়াও পিয়াও, প্রবাদ আছে না, কাউকে সাহায্য করলে শেষ পর্যন্ত করতে হয়, আপনি কি তাদের সেখানে নিয়ে যেতে পারবেন? এবং তখনই কিবা বলে, এইসব কখন শেষ হবে? তখনই রুমু আবার কিবার বিনুনিটা পুড়িয়ে দেখার ভয় দেখায় এবং রুমু তংকে বলে, লিটল স্পাইডার, তাড়াতাড়ি আগুনে পুড়িয়ে দাও। এবং তং তো বলে, ঠিক আছে বুঝেছি। এবং কিবা তো ভয়ে বলতে থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেন যে এই কাজটা নিতে গেলাম। এবং ফুগুই তখনই বলে, এখান থেকে শিউন হল কত দূর? তখনই কিবা বলে, তোমাদের কথা জানি না, তবে আমার গতিতে যাতায়াত করতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। এবং কিছুক্ষণ পর এখান থেকে কিবা এবং তার ভাই এখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই এখানে অনেক
রাত হয়ে গেছিল এবং তং এখানেই ঘুমিয়ে পড়েছিল এবং তার পাশে রুমু এবং ফুগুই দুজনে বসে বসে কথা বলছিল। এখানে ফুগুই রুমুকে বলছিল, রুমু, আজ সকালে তোমাকে দেখে মনে হচ্ছিল তোমার মনে কিছু একটা চলছে, কি হয়েছে? তখনই রুমু বলে, আজ সকালে তিনি আমাকে একটি বড়ি খেতে বাধ্য করেছেন। তিনি বলেছেন এটি নিশ্চিত করবে যেন আমি তোমাকে পরাজিত করতে পারি, কিন্তু আমি জানি না ওটা আসলে কি ছিল। আমার খুব খারাপ লাগছে। যদি আগামীকাল আমি কোনো উল্টোপাল্টা কিছু করে ফেলি তবে তুমি দয়া করে নিজেকে আটকে রেখো না। অর্থাৎ ফুগুইকে এখানে পুরোপুরি তার শক্তি দিয়ে লড়াই করতে বলছিল। পৃথিবীটা অনেক বড়, আমাকে এখনো খুব গুরুত্বপূর্ণ একজনকে খুঁজে বের করতে হবে এবং আমি মরতে চাই না, কিন্তু যদি সত্যি কিছু ভুল হয়ে যায় আমি চাই যেন তোমার হাতেই আমার মৃত্যু হোক। আমার এই 20 বছরের ছোট্ট জীবনে খুব বেশি কিছু চাওয়ার নেই, শুধু একটি জিনিস তোমাকে অনুরোধ করছি, যদি কোনোদিন তুমি এমন এক ড্রাগন দানবীর দেখা পাও যে হাতে তুষারকণার নকশা করা একটি ছোট্ট লাউ বহন করছে, তবে তাকে বলো যে আমি রুমু তাকে কখনোই দোষ দিইনি। আসলে রুমুর বাবা তাকে একটি রহস্যময় ওষুধ বা বড়ি খাইয়েছে যাতে সে ফুগুইকে যুদ্ধে হারাতে পারে। রুমু বুঝতে পারছে এই ওষুধের কোনো ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যা তাতে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। রুমু চায় যদি সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে ফুগুই যেন তাকে থামিয়ে দেয়, এমনকি প্রয়োজনে তাকে মেরেও ফেলে। সে অন্য কারোর হাতে মরার চেয়ে তার প্রিয় বন্ধুর হাতে মরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। রুমুর একটি অসমাপ্ত কাজ, যা শেষ ইচ্ছা আছে। সে তুষারকণের চিত্রযুক্ত লাউ বহনকারী এক ড্রাগন দানবীর কথা উল্লেখ করেছে যাকে সে ক্ষমা করে দিয়েছে। এটি হয়তো সম্ভবত তার অতীতের কোনো গোপন গল্পের অংশ। তারা এখন শিওন হলের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যেখানে রুমুর বন্ধুদের বন্দি করে রাখা হয়েছে এবং এখানেই সিন কাট হয়। এদিকে আমাদের কোয়ানকে দেখানো হয়, সেখানে একটি সৈনিক কোয়ানকে বলছিল, মাস্টার, ইয়ান কোয়ান সইয়ের লোকেরা ব্লু স্কাই কনভেনশনে অংশ নিয়েছে। এবং তখনই কোয়ান বলে ওঠে, আমাদের কোনো লোক যেন এতে জড়িয়ে না পড়ে, বুঝতে পেরেছ? এবং তখনই সৈনিকটি বলে, মাস্টার, ইয়াং মাস্টার এবং ফুগুই ছোটবেলা থেকে একে অপরকে চেনেন। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে তিনি ফুগুইকে হত্যা করতে পারবেন? এবং তখনই কোয়ান বলে, সে পারবে কি পারবে না তা আমরা আগামীকালই জানতে পারবো। এবং এখানেই সিন কাট হয়েছিল। ফুগুই রুমুকে বলেছিল, রুমু, আগামীকালের ব্লু স্কাই কনভেনশনে তুমি আর আমি আলাদাভাবে কাজ করব। তুমি গিয়ে দক্ষতার প্রতিযোগিতায় অংশ নেবে এবং সময় কাটাতে থাকবে, আর সেই ফাঁকে আমি বন্দীদের বাঁচাতে শিওন হলে যাব। আমি ফিরে না আসা পর্যন্ত তোমাকে লড়াই চালিয়ে যেতে হবে। তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ তা সম্পন্ন করার কাজ এখনো তোমারই। চিন্তা করো না, আমি তোমাকে মরতে দেব না। আমি বেঁচে থাকতে তোমার কোনো কিছুই হতে দেব না রুমু। আসলে রুমু এবং ফুগুই দুজনে একটি ডাবল গেম খেলছে। রুমু প্রতিযোগিতার ময়দানে সবার নজর আটকে রাখবে আর সেই সুযোগে অন্যজন অর্থাৎ ফুগুই বন্দীদের উদ্ধার করবে। কোয়ান জানেন যে রুমু এবং ফুগুইয়ের মধ্যে পুরনো বন্ধুত্ব আছে, কিন্তু তবুও তিনি তাদের একে অপরকে বিরুদ্ধে লড়তে দেখতে চান এবং ফুগুই রুমুকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে তাকে মরতে দেবে না, তার প্রাণ থাকতে তাকে কিছুই হতে দেবে না। এটি তাদের একে অপরকে প্রতি আঘাত বিশ্বাসের প্রতিফলন। এবং এই করুণ দৃশ্যের সাথে সাথে এই 4 নম্বর পর্বের ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে আবার পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।